আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাত কাহনে আপনাদের স্বাগতম। আমি মিশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে। আজকের আলোচনায় থাকছে বায়ু দূষণের কারণে আয়ু কমে যাওয়ার উদ্বেগজনক তথ্য, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, বিমানের পরিচালনা পর্ষদের নতুন নিয়োগ, বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন, ঢাকায় গোলটেবিল বৈঠকে হামলা ও গ্রেফতার, ওষুধের লাগামহীন দাম, প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগ এবং প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই পরিবেশ নিয়ে একটি উদ্বেগজনক খবর শেয়ার করছি। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু 5.5 বছর কমে যাচ্ছে। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স বা AQLI এর 2025 সালের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশের প্রায় 16 কোটি 68 লাখ মানুষই এমন জায়গায় বাস করেন যেখানে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং জাতীয় মানদণ্ডের চেয়ে বেশি। এমনকি দেশের সবচেয়ে কম দূষিত শহর হিসেবে পরিচিত লালমনিরহাটেও দূষণের হার WHO নির্ধারিত মানের চেয়ে 7 গুণ বেশি। প্রতিবেদনের সবচেয়ে দূষিত বিভাগ হিসেবে ঢাকা ও চট্টগ্রামকে চিহ্নিত করা হয়েছে। এই দুই বিভাগের দূষণ WHOর মানদণ্ডে নামিয়ে আনা গেলে মানুষের গড় আয়ু 6.2 বছর পর্যন্ত বাড়তে পারত। এবার আসা যাক রাজনীতির খবরে, যা আজ সবগুলো সংবাদপত্রে বেশ গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। ইসি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে। ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান খবর অনুযায়ী ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ পবিত্র রমজানের আগেই নির্বাচন আয়োজন করার লক্ষ্য নির্ধারণ করেছে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় 60 দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই রোডম্যাপে নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ এবং প্রবাসী ও কারাবন্দীদের ভোটদানের মতো 24টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত আছে। রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষ থেকে 1.5 মাস বংশীজনদের সঙ্গে সংলাপ হবে, নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 30 সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে। এই রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে মানুষ নির্বাচনটা চাচ্ছে। অন্যদিকে জুলাই সনদ চূড়ান্ত হবার আগে এই রোডম্যাপ ঘোষণাকে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আর জামায়াতে ইসলামী এই রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। এখন আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংক্রান্ত একটি খবর নিয়ে, যা দেশ রূপান্তর পত্রিকা প্রকাশ করেছে। 5 মন্ত্রী পারেননি, পেরেছেন বশির শিরোনামে এই প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ 16 বছর পর অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে 5 জন মন্ত্রী চেষ্টা করেও এই পদে বসতে পারেননি। প্রসঙ্গত, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হয়, যার আগে পদাধিকার বলে মন্ত্রী চেয়ারম্যান হতেন। এই নিয়োগের প্রভাব নিয়ে বিমানের একজন পরিচালক জানিয়েছেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বর্তমান উপদেষ্টা বিদায় নেবেন, তাই তিনি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন না। তবে এই নিয়োগের ফলে ভবিষ্যতে হয়তো মন্ত্রণালয়ের মন্ত্রীকে পর্ষদের চেয়ারম্যান করার একটি পথ তৈরি হতে পারে, যা অনেক সিদ্ধান্ত গ্রহণ সহজ করবে। সীমান্ত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে নয়া দিগন্ত পত্রিকায়। বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন শেষে অবৈধভাবে প্রবেশকারীদের বৈধ প্রক্রিয়ায় ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছে বিএসএফ। পিলখানায় অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্ত হত্যা, পুশ ইন সমস্যা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধের মতো বিষয় আলোচনা হয়েছে। উভয় পক্ষই সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পরিহার করতে, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে টহল জোরদার করতে এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণে সম্মত হয়েছে। এছাড়া মাদক, অস্ত্র ও স্বর্ণের চোরাচালান রুখতে রিয়েল টাইম তথ্য বিনিময়ের সিদ্ধান্তেও নেওয়া হয়েছে। এবার একটি উদ্বেগজনক ঘটনার কথা বলব, যা সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঢাকায় মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে হামলার শিকার হওয়ার পর আটক 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনও আছেন। মঞ্চ ৭১ নামে একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
ঘটনাস্থলে উপস্থিত জামায়াতে ইসলামীর একজন নেতা দাবি করেন একটা গোষ্ঠী ইতিহাস বিকৃতির চেষ্টা করছিল এবং তারা আইন হাতে না তুলে নিয়ে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্বাস্থ্যক্ষেত্রের একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা। প্রতিবেদনে বলা হয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদী রোগের ওষুধের দাম লাগামহীন। এর ফলে অনেক রোগী প্রয়োজনীয় ওষুধ কেনা ছেড়ে দিয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছেন। ওষুধ কোম্পানিগুলো ডলারের মূল্য বৃদ্ধি ও কাঁচামালের দাম বাড়ার অজুহাত দিচ্ছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের দুর্বল পর্যবেক্ষণ এবং অনৈতিক কমিশন বাণিজ্যই এর জন্য দায়ী। আশার কথা হল, সম্প্রতি হাইকোর্টের এক রায়ে ১৯৯৪ সালের আগের নিয়ম অনুযায়ী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবারে যুগান্তরের একটি চাঞ্চল্যকর খবর। পত্রিকাটি রিপোর্ট করেছে রাজুকের প্লট পাওয়ার জন্য দেওয়া হলফনামায় শেখ রেহানা এবং তার ২ মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী রূপন্তী নিজেদের ভাসমান অসহায় ও গরিব হিসেবে উল্লেখ করেছেন। ঢাকার একটি বিশেষ জজ আদালতে রাজুকের ৩ জন অধিকর্তা সাক্ষ্য দেওয়ার সময় এই তথ্য জানান। দুদকের প্রসিকিউটর জানিয়েছেন প্লট বরাদ্দের জন্য জমা দেওয়া হলফনামায় তারা মিথ্যা তথ্য দিয়েছিলেন। সবশেষে বলবো প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে, যা সংবাদ পত্রিকার প্রধান খবর। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকার শিক্ষার্থীদের সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করেছে, যার প্রধান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান পক্ষপাতিত্ব না করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কিছুটা সময় চেয়েছেন। এর পাশাপাশি ডিপ্লোমা প্রকৌশলীদেরও ৭ দফা দাবি রয়েছে। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।